হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের অনন্যা দিদি। আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে চ্যাপ্টারটা আমরা করেছিলাম, মানব জনন বা হিউম্যান রিপ্রোডাকশন। তো সেটারই আজকে 5th লেকচার আমরা করব। এর আগে অবধি আমরা কি দেখেছিলাম না, এর আগে অবধি আমরা পড়েছিলাম স্পারমাটোজেনেসিস বা শুক্রাণুর যে গঠনটা, আণুবীক্ষণিক গঠন, সেটা অবধি, স্পারমাটোজোয়ার আণুবীক্ষণিক গঠন ওই অবধি। আজ আমরা বলেছিলাম কোথা থেকে স্টার্ট করব। আজ বলেছিলাম উজেনেসিস পদ্ধতি থেকে আমরা স্টার্ট করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। তো প্রথমেই আমরা কি দেখব, উজেনেসিস কি? উজেনেসিস হচ্ছে যে প্রক্রিয়ায় স্ত্রী দেহের ডিম্বাশয়ে একটি ডিপ্লয়েড আদি জনন কোষ থেকে একটি হ্যাপ্লয়েড ডিম্বাণু উৎপন্ন হয়, তাকে বলা হচ্ছে উজেনেসিস। তাহলে উজেনেসিস মেনলি কি হলো না, এক কথায় বলা যায় যে ডিম্বাণু উৎপাদনের যে পদ্ধতি বা ডিম্বাণু উৎপন্ন যেভাবে হচ্ছে, তাকেই বলা হচ্ছে উজেনেসিস। উজেনেসিস কোথায় ঘটে, তার সংগঠনের স্থানটা কোথায় না, স্ত্রী দেহের ডিম্বাশয়ের ডিম্বথলি বা ফলিকলের পরিণতির সময়ে উজেনেসিস প্রক্রিয়াটি ঘটে থাকে। এই প্রক্রিয়াটি মূলত মিওটিক বিভাজনের মাধ্যমে গঠিত হয়। আর কি না, এদের মধ্যে প্রথম মিওটিক বিভাজনটি ডিম্বাশয়ে সম্পন্ন হয়, আর দ্বিতীয় মিওটিক বিভাজন সেটা কোথায় হয়, ফ্যালোপিয়ান টিউবে, ফ্যালোপিয়ান নালীতে। তো বুঝতে পারলে প্রথম যে মিওটিক বিভাজনটা হবে সেটা কোথায় হবে না, সেটা হবে ডিম্বাশয়ে। আর সেকেন্ড মিওটিক বিভাজন যে হয় সেটা কোথায় হয় না, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে। ঠিক আছে, তো তারপরে কি পড়বো না, সংগঠনের সময়কাল ও ফলিকলের সংখ্যা। কি হয় না, মানুষের ক্ষেত্রে উজেনেসিস একটি বিচ্ছিন্ন পদ্ধতি। এক্ষেত্রে কি হয় না, ভ্রূণ অবস্থায় উজেনেসিস শুরু হয়। গর্ভাবস্থায় 1 মাসের ভ্রূণ ডিম্বাশয়ের প্রায় 1700 আদি জনন কোষ বা উগোনিয়া উৎপন্ন হয়। আর কি না, 2 মাসের ভ্রূণে উগোনিয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে কত হয়, 6 লক্ষ। মানে বুঝতে পারছো, মানে 1 মাসের ভ্রূণে সেইটার কত হচ্ছে, 1700 আদি জনন কোষ বা উগোনিয়া তৈরি হচ্ছে। সেটাই আবার 2 মাসের ভ্রূণে উগোনিয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, 6 লক্ষ। তারপরে আবার 5 মাসের ভ্রূণে তা কত হয়, 7 মিলিয়ন। বুঝতে পেরেছো, মানে কতগুলো 7 মিলিয়ন মানে। আর কি মানে, তবে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে বহু উগোনিয়া বিনষ্ট হয়ে যায়। একে কি বলে, অ্যাট্রোসিয়া। অর্থাৎ কি, যখন পার্চুরেশন হয়, যখন বাইরে বেবি বের হয়, ডেলিভারি হয়, তখন কি হয় না, তাদের মধ্যে অনেকগুলো উগোনিয়া নষ্ট হয়ে পড়ে। একে কি বলে, অ্যাস্ট্রোসিয়া। এরপর আমরা কি দেখবো, অ্যাট্রেসিয়া অবধি দেখলাম। তারপর কি না, আর একটা, হ্যাঁ, যে যখন তোমরা আরো ডেভেলপ হবে, মানে অর্থাৎ বয়ঃসন্ধিকালের যখন আসবে, বয়ঃসন্ধিকালের সঙ্গে সঙ্গে এর সংখ্যা অনেক কমে যায়। তখন এই হার্ডলি ডিম্বাশয়ে কত থাকবে, প্রায় 1 থেকে 2 লক্ষ মতন উগোনিয়া থাকে। এরপর আমরা কি পড়বো, উজেনেসিস পদ্ধতি, মেকানিজম অফ উজেনেসিস। উজেনেসিস পদ্ধতি কিভাবে ঘটে না, সংখ্যা বৃদ্ধি দশা। প্রথমে কি হয়, সংখ্যা বৃদ্ধি দশা। সংখ্যা বৃদ্ধি দশায় আমরা কি দেখতে পাই না, এই দশায় মাতার জরায়ুর অন্তস্থ গহ্বরে থাকাকালীন স্ত্রী ভ্রূণের ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াম স্তরের ঘনাকাকার আবরণী কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে কতকগুলো ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে। যে কোষগুলো কি হয় না, বিভাজিত হয়ে সেই কোষগুলোই আবার কি করে, আদি স্ত্রী জনন কোষ তৈরি করে। তো বুঝতে পারলে আদি স্ত্রী জনন কোষ কোথা থেকে আসলো। তো এরপর কি হয় না, যে অপত্য ডিপ্লয়েড কোষগুলো সৃষ্ট হয় তাদের বলা হয় আদি ডিম্বাণু বা উগোনিয়া। এরপরে উভয় প্রকার কোষে কি থাকবে, 22 জোড়া অটোজোম আর 2 জোড়া, মানে 2টি এক্স ক্রোমোজোম, 1 জোড়া এক্স ক্রোমোজোম। উগোনিয়া নামক কোষগুলো জার্মিনাল স্তর থেকে সরু আঙ্গুলের মতো প্রলম্বিত অবস্থায়
ডিম্বাশয়ের ভেতরের দিকে বিস্তার লাভ করে। এই প্রবর্ধকগুলোকে কি বলে না, এই প্রবর্ধকগুলোকে বলা হয় ফ্লুজারের এক টিউব অফ ফ্লুজার। এগুলি প্রান্তীয় অংশ থেকে ডিম্বাশয়ের স্ট্রোমার কটেক্স অংশে সেলনেস্ট বা এগনেস্ট গঠন করে, যা থেকে পরবর্তী সময়ে কি হয়, ডিম্বাশয়ের ফলিকল গঠিত হয়। তো এটা হলো কি না, এই হচ্ছে সংখ্যা বৃদ্ধি দশা। এরপর আমরা কি দেখবো, বৃদ্ধি দশা। বৃদ্ধি দশাকে কি বলছে বা গ্রোথ ফেজে না, এই দশায় বিভিন্ন প্রকার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দেখা যায়। যেমন কি না, স্ত্রী দেহের ক্ষেত্রে উজেনেসিস বৃদ্ধির দশাটি দীর্ঘস্থায়ী হয়, আর ভ্রূণ অবস্থায় থাকাকালীন ডিম্বাশয়ের বৃদ্ধি দশা শুরু হয় এবং অন্তত কতদিন পর্যন্ত চলে, 12 থেকে 13 বছর অবধি স্থায়ী হয়। এই সময় কি হয়, সেল নেস্টের অন্তর্গত একটি উগোনিয়াম রূপান্তরিত হয়ে ডিপ্লয়েড প্রাথমিক উসাইট সৃষ্টি করে। এই কোষের নিউক্লিয়াসে সেই সেম রকমের 22 জোড়া অটোজোম ও এক জোড়া এক্স ক্রোমোজোম থাকে। প্রাথমিক উসাইটকে ঘিরে বাকি একনেস্টের কোষগুলো একটি কোষাস্তরে বিন্যস্ত হয়ে কি করে, আদি ডিম্বথলি বা প্রাইমর্ডিয়াল ফলিকল গঠন করে। তো প্রাইমর্ডিয়াল ফলিকল কিভাবে গঠিত করলো বুঝতে পারলে। এরপর কি করে না, সেই যে ডিম্বথলির যে পর্দা ফলিকিউলার এপিথেলিয়াম, এটাও তৈরি হলো। এরপর প্রাথমিক উসাইটকে প্রতিরক্ষা ও পুষ্টি প্রদান করে কে, এই ফলিকিউলার এপিথেলিয়াম। উগোনিয়াম প্রাথমিক উসাইটকে প্রতিরক্ষা ও পুষ্টি প্রদান করে। আর উগোনিয়াম কি করে, প্রাথমিক উসাইটকে রূপান্তরণের সময় কোষের যে পরিবর্তনগুলো ঘটে সেগুলো কি না, আকৃতি প্রায় 200 গুণ বৃদ্ধি পেয়ে যায়। আর কি হয় না, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াসটি স্ফীত হয়ে জার্মিনাল ভেসিকলে পরিণত হয়। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বৃদ্ধি পায়। আর কি হয় না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স ইত্যাদি আকারে বৃদ্ধি পায়। আর রাইবোজোমাল আরএনএ এর সংশ্লেষ বৃদ্ধি পায়। এরপর কি হয় না, প্রাইমর্ডিয়াল ফলিকল ক্রমান্বয়ে গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়। তো এটা আমরা কি জানলাম, বৃদ্ধি দশা। বৃদ্ধি দশায় তাহলে কি কি দেখতে পেলাম না, প্রাইমর্ডিয়াল ফলিকল গঠিত হচ্ছে, তারপরে প্রাথমিক উসাইট উগোনিয়াত সৃষ্টি হচ্ছে, সেটা তো দেখলামই। জার্মিনাল ভেসিকল গঠিত হচ্ছে, এরপর সেখান থেকে গ্রাফিয়ান ফলিকল গঠিত হচ্ছে। এই হলো বৃদ্ধি দশা। এরপর কি রয়েছে, ফেজ অফ ম্যাচুরেশন, অর্থাৎ কি পূর্ণতা প্রাপ্তির দশা। এই দশায় আমরা কি দেখতে পাবো না, এই দশাটি শুরু হচ্ছে কবে থেকে, বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে বার্ধক্যকালের আগে পর্যন্ত প্রতি রজক চক্রে সংগঠিত হয় এই দশা। এই দশায় একটি ডিপ্লয়েড প্রাথমিক উসাইট থেকে মিওটিক বিভাজনের মাধ্যমে একটি হ্যাপ্লয়েড পরিণত ডিম্বাণু বা উটিড এবং 3টি হ্যাপ্লয়েড পোলার বডি সৃষ্টি হয়। এই দশা 2টি মিওসিস বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয়। এক্ষেত্রে কি হয় না, ডিম্বাশয়ের ডিম্বথলিতে একটি প্রাথমিক উসাইট 2n ডিম্বাণুযুক্ত থেকে মিওসিস 1-এর ফলে একটি বড় ও একটি ছোট প্রকৃতির অপত্য কোষ সৃষ্টি হয়। এই কোষ দুটো হ্যাপ্লয়েড এবং উভয় নিউক্লিয়াসেই 22 জোড়া অটোজোম ও একটি করে এক্স ক্রোমোজোম থাকে। বড় কোষটিতে অধিক পরিমাণে সাইটোপ্লাজম থাকে, একে কি বলা হয়, গৌণ উসাইট বা সেকেন্ডারি উসাইট। আর ছোট কোষটিতে অল্প পরিমাণে সাইটোপ্লাজম থাকে, একে বলা হয় কি, ফার্স্ট পোলার বডি বা প্রথম পোলোসাইট। এরপর কি হয় না, গৌণ উসাইটটি ডিম্বাশয়ের প্রাচীরে বিদীর্ণ করে উদর গহ্বরে মুক্ত হয়, একে কি বলে, অভিউলেশন। তাহলে অভিউলেশন কি বলছে না, যে এই গৌণ উসাইটটাই, সেকেন্ডারি উসাইটটা কি হলো না, ডিম্বাশয়ের প্রাচীর বিদীর্ণ করে উদর গহ্বরে মুক্ত হচ্ছে, একেই আমরা কি বলছি, ওভিউলেশন। এরপর উদর গহ্বর থেকে গৌণ উসাইট অস্ট্রিয়াম নামক ছিদ্রের মাধ্যমে ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে প্রবেশ করে। অ্যাম্পুলায় আসলো, গঠনটা তো আমি তোমাদেরকে বলেছি, সে ফিমরি থাকবে, সে জায়গাটাকে কি বলি আমরা, সে জায়গাটাকে
তার উপরটায় থাকবে ইনফান্ডিউলাম, তার একটু উপরটায় থাকবে অ্যাম্পুলা, তার একটু আগেটায় যেখানটায় থেকে শুরু হচ্ছে ফ্যালোপিয়ান টিউবটা সে জায়গাটা হবে কি ইসথমাস। এগুলো আগেই বলেছি, তাহলে এগুলো বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। তো সেই কি বলছে যে সেই গৌণ ফ্যালোপিয়ান নালীর কোথায় প্রবেশ করছে? অ্যাম্পুলাতে, গৌণ উসাইটটা। এবার সেই গৌণ উসাইট মিওসিস 2 এর দ্বারা বিভাজিত হতে শুরু করে, কিন্তু এই বিভাজন মেটাফেজ 2-তে সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। কেন না? ওভিউলেশনের পর গৌণ উসাইট ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করে যদি শুক্রাণুর সংস্পর্শে আসে তবেই তার মিওসিস 2 সম্পূর্ণ হয়। তো বুঝতে পারলে, যদি সেটা মানে ওই গৌণ উসাইটটা স্পার্মের সাথে তার মেট হয়, তাহলেই সেটা কিন্তু মিওসিস 2 সম্পূর্ণ করবে, না হলে করবে না। তাহলে কি, শুক্রাণুর সংস্পর্শে এসে মিওসিস 2 সম্পূর্ণ হলে একটি গৌণ উসাইট থেকে একটি বড় ও একটি ছোট কোষ উৎপন্ন হয়। এই দুটি কোষই কিরকম প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির। উভয় নিউক্লিয়াসে 22টি অটোজোম ও একটি এক্স ক্রোমোজোম থাকে। বড় কোষটিতে অধিক পরিমাণে সাইটোপ্লাজম থাকে, একে বলে পরিণত ডিম্বাণু বা ম্যাচিওর ওভাম বা উটিটও বলা হয়। আর ছোট কোষটিতে কম পরিমাণে সাইটোপ্লাজম থাকে, তাই একে কি বলে? সেকেন্ড পোলার বডি বা দ্বিতীয় পোলার বডি, দ্বিতীয় পোলোসাইট। এই সময়ে প্রথম পোলোসাইট কি করে না মিওসিস 2 বিভাজন ঘটে, আর এর সাথে দুটি হ্যাপ্লয়েড পোলার বডি সৃষ্টি হয়। এই পোলার বডিগুলো ধীরে ধীরে বিনষ্ট হয়ে যায় এবং গাফিয়ান ফলিকলটে কর্পাস লুটিয়ামে পরিণত হয়। কিন্তু নিষেক না ঘটলে কর্পাস লিউটিয়াম কি হয়? কর্পাস অ্যালবিকেনাসে পরিণত হয়ে নষ্ট হয়। বুঝতে পারলে টোটাল পদ্ধতিটা কিভাবে হলো? তো আমি তোমাদেরকে এখানে একটা ডায়াগ্রাম এঁকে বুঝিয়ে দিয়েছি। কি হলো, প্রথমে প্রাইমর্ডিয়াল জার্ম কোষ থাকলো, সেখান থেকে উগোনিয়াম তৈরি হলো মাইটোসিস বিভাজনের দ্বারা। তারপরে আবার মাইটোসিস বিভাজন করে কি করলো? প্রাথমিক উসাইট। প্রাথমিক উসাইট থেকে দুটো কোষ তৈরি হলো, কি কি হচ্ছে? প্রথম পোলার বডি আর গৌণ উসাইট। কি করে? মিওসিস 1 এর দ্বারা। এরপর সেই প্রথম পোলার বডি থেকে আবার কি হলো? মিওসিস 2 হয়ে করে দুটো উৎপন্ন করলো। আর গৌণ উসাইট থেকে এখানেও মিওসিস 2 বিভাজনের দ্বারা কি হলো? একটা পরিণত ডিম্বাণু উৎপন্ন করলো আর একটা দ্বিতীয় পোলার বডি। এই পরিণত ডিম্বাণুতেই অ্যাকচুয়ালি কি হয় না স্পার্ম অ্যাটাক করে। তো আই হোপ তোমরা এতদূর বুঝতে পেরেছো। এরপর আমরা কি পড়বো? এরপর আমরা পড়বো উজেনেসিসের তাৎপর্য, সিগনিফিকেন্স অফ উজেনেসিস। উজেনেসিসের তাৎপর্য প্রথমে কি দেখবো না স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপাদন। উজেনেসিস প্রক্রিয়ায় স্ত্রী দেহে ডিম্বাশয় বা ফ্যালোপিয়ান নালীতে আদি স্ত্রী জননকোষ থেকে হ্যাপ্লয়েড ডিম্বাণু উৎপন্ন হয়। তো প্রথমে বলেছি কোথায় তৈরি হয়? ফ্যালোপিয়ান টিউবে। তারপর কি? নিষেকে অংশগ্রহণ। উজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন ডিম্বাণু বা উটিট নিষেকে অংশগ্রহণ করে। একটি ডিম্বাণু একটি শুক্রাণুর দ্বারা নিষিক্ত হয়ে জাইগোট সৃষ্টি করে। অর্থাৎ কি, মানে নিষেকে অংশগ্রহণ করে কি একটা ডিম্বাণুই একটা শুক্রাণুর দ্বারা আকৃষ্ট হতে পারে। কখনোই দুটো শুক্রাণু হয়ে একটা ডিম্বাণুকে ফার্টিলাইজ করবে এরকমটা কখনোই হয় না। একটা শুক্রাণু একটা ডিম্বাণুকেই নিষিক্ত করতে পারে। এরপর কি? ক্রোমোজোম সংখ্যার নির্দিষ্টতা বজায় রাখা। উজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট ডিম্বাণু বংশ পরম্পরায় মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট রাখতে সাহায্য করে। হ্যাপ্লয়েড ডিম্বাণু ও হ্যাপ্লয়েড শুক্রাণুর মিলনের ফলে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয়। এই জাইগোটের পরিস্ফুরণের মাধ্যমে যে অপত্য সন্তান জন্মায় তার দেহকোষেও পিতা ও মাতার দেহকোষের মতো ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে। আর এর বৈশিষ্ট্যের সঞ্চারণ কি না উজেনেসিস প্রক্রিয়ায় সৃষ্ট ডিম্বাণুর ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো মাতৃদেহ থেকে বিভিন্ন বৈশিষ্ট্যকে অপত্য জীবদেহে সঞ্চারিত করে। জিনগত ভেদ উজেনেসিস প্রক্রিয়ায় চলাকালীন প্রাথমিক উসাইট মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হওয়ার ফলেই ডিম্বাণু উৎপন্ন হয়। প্রথম মিওটিক বিভাজনের প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে, তার ফলে সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের আদান প্রদান ঘটে। এর ফলে কি হয়? ক্রোমোজোমগুলিতে জিনের পুনর্বিন্যাস হয়।
তাই একই আদি স্ত্রী জনন কোষ থেকে সৃষ্ট ডিম্বাণুগুলো জিনগত দিক থেকে ভিন্ন ভিন্ন হতে পারে। অপত্য জীবের প্রকরণে এর এর প্রকরণ লক্ষ্য করা যায় অপত্য জীবে। তো এটাই হচ্ছে উজেনেসিস এর তাৎপর্য। এরপর আমরা কি দেখবো না মানুষের ডিম্বাণুর আণুবীক্ষণিক গঠন। মানুষের ডিম্বাণুর আণুবীক্ষণিক গঠন কি? ডিম্বাণু অ্যাকচুয়ালি না স্ত্রী দেহের ডিম্বাশয়ে ও ফ্যালোপিয়ান নালীতে উজেনেসিস প্রক্রিয়ায় সৃষ্ট হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট পরিণত স্ত্রী জনন কোষকে ডিম্বাণু বা ওভাম বলে। এই ডিম্বাণুর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি না যেমন মানুষের পরিণত ডিম্বাণু দেহের সব থেকে বড় কোষ। মানুষের মধ্যে সব থেকে বড় কোষ কি না একটা ডিম্বাণু বা ওভাম। এটি সাধারণত গোলাকার হয়। এর ব্যাস কত 0.1 to 0.13 mm। মানুষের ডিম্বাণুর চারপাশে কোনো খোলক বা সেল থাকে না, অর্থাৎ নন ক্লিডোইক। মানুষের ডিম্বাণুতে কুসুম বা ইয়ক অনুপস্থিত, অর্থাৎ এটি কিরকম? এটি হচ্ছে অ্যালেস্থিসিয়াল। এরপর আমরা কি করব? অ্যাকচুয়াল গঠনটা, ডিম্বাণুর গঠনটা জানবো। কি প্রথমে ভাইটালাইন পর্দা। ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে অবস্থিত আবরণটিকে কি বলে? ভাইটালাইন পর্দা। এর মধ্যে অসংখ্য মাইক্রোভিলাইয়ের উপস্থিতি দেখা যায়। তারপর কি রয়েছে? উপ্লাজম। ভাইটালাইন পর্দার ভেতরের দিকে বর্তমান ডিম্বাণুর সাইটোপ্লাজমকে উপ্লাজম বলে। সাইটোপ্লাজম বা উপ্লাজমকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে এক্সোপ্লাজম, একটা হচ্ছে এন্ডোপ্লাজম। এক্সোপ্লাজম কি না ভাইটালাইন পর্দার সংলগ্ন সাইটোপ্লাজমকে এক্সোপ্লাজম বা কর্টেক্স বলে। এই অংশে অনুনালিকা, অনুতন্তু, রঙ্গক, কোনা এবং আর কি মিউকোপলিস্যাকারাইড দ্বারা গঠিত কর্টিক্যাল দানা বর্তমান। কর্টিক্যাল দানাগুলো গোলগি বডি থেকে উৎপন্ন পদ্মাবৃত ক্ষরণকারী ভেসিকেল বিশেষ। এন্ডোপ্লাজম কি না ডিম্বাণুর ভেতরের দিকে অর্থাৎ কেন্দ্রে অবস্থিত সাইটোপ্লাজমকে এন্ডোপ্লাজম বলে। এন্ডোপ্লাজমের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর দুটি সেন্ট্রিওল যুক্ত সেন্ট্রোজোম আর রাইবোজোম, আরএনএ, গ্লাইকোজেন দানা ইত্যাদি থাকে। এগুলো ছাড়াও তার মধ্যে কি থাকে? লেসিথিন প্রকৃতির কিছু লিপিড দানা, যেটা কি করে না ওই ডিম্বাণু থেকে উৎপন্ন জাইগোটকে পুষ্টি প্রদান করতে সাহায্য করে। এই এন্ডোপ্লাজমকে কি বলা হয়? নিউট্রিটিভ ইয়ক বা ডিউট্রোপ্লাজমও বলা হয়। ডিউট্রোপ্লাজম ভ্রূণের পরিস্ফুটনের সময় কি করে না পুষ্টি সরবরাহ করে। এরপর কি রয়েছে? এরপর রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি না ডিম্বাণুর সাইটোপ্লাজমে সাধারণত একপাশে অর্থাৎ অনেকটা উৎকেন্দ্রিকভাবে সুস্পষ্ট হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বর্তমান। ডিম্বাণুর নিউক্লিয়াসকে জার্মিনাল ভেসিকেলও বলা হয়। নিউক্লিয়াসের ভেতর সুস্পষ্ট নিউক্লিওলাস দেখা যায়, যাকে বলে জার্মিনাল স্পট। অনিষিক্ত ডিম্বাণুর নিউক্লিয়াসে 22 জোড়া অটোজোম ও একটি এক্স ক্রোমোজোম থাকে। ডিম্বাণুর যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তার কাছাকাছি ভাইটালাইন পর্দার দিকে প্রথম পোলার বডিকে দেখা যায় এবং অনেক সময় ডিম্বাণুর প্রান্তকে অ্যানিম্যাল পোল বা বিপরীত প্রান্তকে ভেজিটাল পোলও বলে। এরপর কি রয়েছে? এরপর রয়েছে জোনা পেলুসিডা ও পেরিভাইটালাইন স্পেস। জোনা পেলুসিডা কি না ভাইটালাইন পর্দার বাইরে স্বচ্ছ জেলির মতো পুরু অকোষীয় স্তর বর্তমান। একেই বলা হয় জোনা পেলুসিডা। এর অপর নাম কি? জোনা স্ট্রায়াটা। জোনা পেলুসিডা স্তরটি গ্লাইকোপ্রোটিন সমৃদ্ধ। ভাইটালাইন পর্দা থেকে সৃষ্ট মাইক্রোভিলাই এবং ফলিকিউলার কোষের প্রলম্বিত অংশ জোনা পেলুসিডা স্তরে বিস্তার লাভ করে। জোনা পেলুসিডা স্তরে গ্রাহক প্রোটিন কি কি? JP1, JP2, JP3 নামক 3টে প্রোটিন, গ্লাইকোপ্রোটিন বর্তমান থাকে। এরা ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর সংযুক্তি বা বিযুক্তি নির্ধারণ করে। আর কি করে না ভাইটালাইন পর্দা ও জোনা পেলুসিডা স্তরের মাঝে যে ফাঁক বা ব্যবধান থাকে তাকেই অ্যাকচুয়ালি কি বলে? পেরিভাইটালাইন স্পেস। অনিষিক্ত ডিম্বাণুতে পেরিভাইটালাইন স্পেসে পোলার বডিগুলো অবস্থান করে। আর লাস্ট আর একটা কি রয়েছে? করোনা রেডিয়েটা। করোনা রেডিয়েটা কি না অনিষিক্ত ডিম্বাণুতে জোনা পেলুসিডা স্তরের বাইরের দিকে
ডিসকাস প্রোলিজেরাস বা কিউমিউলাস উফোরাস নামক স্তর থাকে। এই কয়েকটি স্তর বিশিষ্ট এই স্তরটাকেই বলা হচ্ছে কি না করোনা রেডিয়েটা। তাহলে টোটাল ডিম্বাণুর কতগুলি অংশ দেখলাম না, এখানে ভাইটালাইন পর্দা থাকে, উপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, জোনা পেলুসিডা থাকে, পেরিভাইটালাইন স্পেস থাকে, আর কি থাকে না করোনা রেডিয়েটা। এই 5-6টা অংশকে নিয়ে কি গঠিত না একটা ডিম্বাণু গঠিত। আমি এখানে তোমাদের একটা ডায়াগ্রাম এঁকে দিয়েছি, যেখানে কি দেখতে পাচ্ছ তোমরা, মানুষের একটা অনিষিক্ত পরিণত ডিম্বাণুর গঠন, যেখানে একটা নিউক্লিয়াস মার্ক করা আছে, নিউক্লিয়াস এটা। এই যে এই অংশগুলো, এগুলো কি করোনা রেডিয়েটা। এটা কি এই যে এই অংশটা, এটা হচ্ছে ফার্স্ট পোলার বডি বা প্রথম পোলোসাইট। আবার এই যে স্পেসটা একটু মোটা করে দেওয়া হয়েছে, এই যে স্পেসটা, এটা টোটাল একটা স্পেসের মতো। এই স্পেসটা কি পেরিভাইটালাইন স্পেস। আর এর এই ভাইটালাইন স্পেসের যে বাইরের যে স্তরটা, একদম বাইরের যে স্তরটা, এই স্তরটা কি না জোনা পেলুসিডা। আর এর ভেতরের টোটাল অংশটা কি, এর ভেতরের টোটাল যে তরল অংশটা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। আর এই যে এর ফাঁকগুলো, মানে ফাঁক বলতে এই যে এই পর্দাটা, এই যে এই পর্দাটা, এটাকে কি বলছি আমরা না ভাইটালাইন পর্দা। আর এই যে এই দানাগুলো, এই ছোট 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 দানাগুলো, এগুলোকে আমরা কি বলছি কর্টিক্যাল দানা। তো এটা হচ্ছে টোটাল একটা অনিষিক্ত পরিণত ডিম্বাণুর গঠন। তো আশা করি তোমরা এই স্ট্রাকচারটা দেখে বুঝতে পেরেছো কোনটা কি। এরপর আমরা কি পড়বো, এরপর আমরা পড়বো রজতচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। রজতচক্র জিনিসটা কি না, আমাদের মহিলাদের যৌন জীবনকালে সাধারণত প্রতি 28 দিন অন্তর ডিম্বাশয় এবং জরায়ুর অন্তঃপ্রাচীর গাত্রে যেসব পর্যায়ক্রমিক শারীরবৃত্তীয় ও কলাস্থানিক পরিবর্তন চক্রাকারে ঘটে, তাকেই বলা হচ্ছে রজতচক্র। এর ফলে কি হয় না, এর ফলে এই চক্রের প্রথম 4 থেকে 6 দিন অনিষিক্ত ডিম্বাণু ও মৃত কোষযুক্ত রক্ত যোনিপথের মাধ্যমে ক্ষরিত হয়। একে কি বলে, একে বলা হয় রজস্রাব। অর্থাৎ মহিলাদের যৌন জীবনকালে একটি রজস্রাবীয় দশার শুরু থেকে পরবর্তী রজস্রাবীয় দশার শুরুর আগে পর্যন্ত নারীদের যৌনাঙ্গ তথা ডিম্বাশয় বা জরায়ুর শারীরবৃত্তীয় ও কলাস্থানিক যেসব পরিবর্তন পর্যায়ক্রমিক চক্রাকারে সংগঠিত হয়, তাকেই বলা হচ্ছে রজতচক্র। রজতচক্রের সময়কালটা তাহলে কখন না, একটা স্বাভাবিক মহিলার যৌন জীবনকালে রজতচক্র সংগঠিত হয়। অর্থাৎ এটি বয়স সন্ধিকালে সাধারণত 12 থেকে 14 বছর বয়সে শুরু হয় এবং যৌবন শেষে বার্ধক্যের শুরু অর্থাৎ 45 থেকে 55 বছর বয়স অবধি এই রজর নিবৃত্তির আগে অবধি চলতে থাকে। বিভিন্ন মহিলাদের ক্ষেত্রে কি হয়, রজতচক্রের ব্যাপ্তিকালের তারতম্য লক্ষ্য করা যায়। গড়ে রজতচক্রের ব্যাপ্তিকাল কতদিন ধরা হয়, 28 দিন। তবে 1-2 দিনের তারতম্য ঘটতেই পারে, সেটা কোনো অসুবিধার নয়। তো রজতচক্র দশার মোট কটি দশা আমরা জানবো না, রজস্রাবীয় দশা, ফলিকিউলার দশা, অভিউলেটরি দশা আর লুটিয়াল দশা, 4টি দশা। তো এই 4টি দশার মধ্যে প্রথমে আমরা কি দেখবো না, রজস্রাবীয় দশা বা ব্লিডিং দশা, ব্লিডিং ফেজ। এটাই অ্যাকচুয়াল মেনস্ট্রুয়াল ফেজ, যেটা কি না এই দশাটি রজতচক্রের প্রথম 4-7 দিন ধরে স্থায়ী থাকে। এই দশায় ডিম্বাশয় ও জরায়ুর বিভিন্ন পরিবর্তন দেখা যায়। কি কি পরিবর্তন? ডিম্বাশয়ের যে পরিবর্তন ঘটে সেটা হচ্ছে ডিম্বাণু নিষিক্ত হয়ে ভ্রূণ গঠিত না হলে কর্পাস লিউটিয়াম পূর্ববর্তী দশা থেকে শুরু করে এই দশায় ধীরে ধীরে বিনষ্ট হয়। এই দশায় ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়ামে বেশ কিছু প্রাইমর্ডিয়াল ফলিকল থেকে উৎপত্তি ঘটে। আর জরায়ুর কি পরিবর্তন হয় না, রজস্রাবীয় দশায় জরায়ুতে বিভিন্ন উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। যেমন কি কি না, কর্পাস লিউটিয়াম নষ্ট হওয়ায় রক্তে প্রোজেস্টেরনের মাত্রা হ্রাস পায়। এর প্রভাবে জরায়ুতে প্রোস্টাগ্ল্যান্ডিন
এর কার্যকারিতা বৃদ্ধি পায়। প্রোস্টাগ্ল্যান্ডিন জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের পেশিতন্তু ও রক্তবাহের সংকোচন ঘটায়, ফলে সেখানে রক্তে অক্সিজেনের ঘাটতি বা ইসচেমিয়া দেখা যায়। অক্সিজেনের ঘাটতির ফলে এন্ডোমেট্রিয়ামের কিছু কিছু কোষ মারা গিয়ে খসে পড়ে, এন্ডোমেট্রিয়াম ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কি হয় না, এখানে উপস্থিত সংকুচিত রক্তবাহগুলি উন্মুক্ত হয়ে পড়ে এবং রক্তক্ষরণ ঘটায়। একেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে রক্তস্রাব। এই রক্ত জরায়ু থেকে এন্ডোমেট্রিয়ামের মৃত কোষগুলো রক্তজালক ও ধমনীর বিচ্ছিন্ন অংশ, অনিষিক্ত ডিম্বাণু ইত্যাদি সংগ্রহ করে যোনিপথের বাইরে নির্গত হয়। এই ঘটনাকেই বলা হয় রজস্রাব। এই দশার শেষে রক্তবাহের ছিন্ন প্রান্তগুলো বন্ধ হয়ে রক্তক্ষরণ থেমে যায়। তো রজস্রাব যে ফেজটা, মেনস্ট্রুয়াল ফেজটা কি তোমরা বুঝতে পারলে আশা করি। এরপর কি হয়, ফলিকিউলার দশা। ফলিকিউলার দশা বা একে আরেক নাম বলা হয় ইস্ট্রোজেন দশা। ফলিকিউলার দশায় কি হয় না, রজস্রাবীয় দশার শেষে রক্তে প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেনের মাত্রা হ্রাস পাওয়ায় পজিটিভ ফিডব্যাক পদ্ধতিতে হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ এর ক্ষরণ বৃদ্ধি পায়। জিএনআরএইচ এর প্রভাবে অগ্রপিটুইটারি থেকে এফএসএইচ ক্ষরণ উদ্দীপিত হয়। এই এফএসএইচ এর প্রভাবে কি হয় না, রজতচক্রের পরবর্তীতে ফলিকিউলার দশা শুরু হয়। এই দশায় যে যে ডিম্বাণুর পরিবর্তন আর জরায়ুর পরিবর্তন লক্ষ্য করা হয় সেগুলো কি, ডিম্বাণুর যে পরিবর্তন ঘটে না সেটা হচ্ছে ডিম্বাশয়ের বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে এফএসএইচ এর প্রভাবে ডিম্বাশয়ের মধ্যে অবস্থিত প্রাইমারি ফলিকলগুলো প্রাচীর গাত্রের এপিথেলিয়ামে কোষসমূহ বরাবর মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনের ফলে ফলিকলগুলো পরিণত হয়। তাই একে বলা হয় ফলিকিউলার দশা। এই দশায় অসংখ্য প্রাইমারি ফলিকল সৃষ্টি হলেও শেষ পর্যন্ত কি হয় না, একটি মাত্র ফলিকলই পরিণত হয় এবং গ্রাফিয়ান ফলিকলে রূপান্তরিত হয়। আর একে ইস্ট্রোজেন দশা কেন বলা হয় না, এফএসএইচ নিয়ন্ত্রণাধীন পরিণত ডিম্বথলির প্রাচীর গাত্রে থিকা ইন্টারনা ও মেমব্রেনা গ্র্যানুলোসা স্তরের কোষগুলো থেকে অধিক মাত্রায় ইস্ট্রোজেন খরিত হয়। এই দশার শেষে ডিম্বথলির গাত্রে এলএইচ সৃষ্টি হয়, এলএইচ গ্রাহক, এলএইচ রিসেপ্টর, সেই জন্য একে বলা হয় ইস্ট্রোজেন দশা। আর জরায়ুর কি পরিবর্তন হয় না, ডিম্বাশয়ের জরায়ুর যে পরিবর্তনগুলি লক্ষ্য করা যায় তার মধ্যে কি না, প্রথম 2-3 দিনে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের ক্ষয়পূরণের কাজ শুরু হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থার দিকে ফিরে আসে। এই ইস্ট্রোজেনের প্রভাবে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর পুরু ও গ্রন্থিময় হতে শুরু করে। আর কি হয়, প্রাচীর গাত্রে রক্তজালক বা রক্তবাহ গঠন শুরু হয়। রজস্রাবের পরে এন্ডোমেট্রিয়াম স্তর প্রায় 1 মিলিমিটার পুরু থাকে, কিন্তু ফলিকিউলার দশায় এটি ক্রমশ বৃদ্ধি পেয়ে 3 থেকে 5 মিলিমিটার হয়। এই দশাকে বলা হয় প্রলিফারেটিভ দশা। এই দশায় এন্ডোমেট্রিয়াম স্তরের কোষগুলো স্তম্ভাকার হয় এবং মুক্ত প্রান্তে অসংখ্য মাইক্রোভিলাই গঠিত করে। আর ফলিকিউলার দশা বলতে ডিম্বাশয়ের ফলিকিউলার পরিবর্তন সময়কেই অ্যাকচুয়ালি বোঝায়, যেটা কিনা এই ফলিকিউলার প্রাইমারি ফলিকল উৎপন্ন হচ্ছে, সেখান থেকে কি প্রাইমারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকলে রূপান্তরিত হচ্ছে, তাকে বলা হয় অন্তিম ফলিকিউলার দশা। আর এই ফলিকিউলার দশা বলতে অন্তিম ফলিকিউলার দশাকেই বোঝানো হয়েছে, যেখানে কিনা 5 থেকে 14 দিন গঠিত হচ্ছে। আর এই ফলিকিউলার দশার কতদিন তাহলে ঘটছে না, 1 থেকে 14 দিন অবধি। এরপরে কি হয়, অভিউলেটরি দশা বা ডিম্বাণু নিঃসরণ দশা। অভিউলেটরি দশা বা ডিম্বাণু নিঃসরণ দশায় কি ঘটে না, ডিম্বাণুর যে পরিবর্তন, ডিম্বাশয়ের যে পরিবর্তন হয় সেখানে অ্যাকচুয়ালি এখানে এই দশাতে রক্তে এফএসএইচ আর এলএইচ এর মাত্রা বেশি হয়, সেই জন্য গ্রাফিয়ান ফলিকলগুলো পরিধিস্থ অঞ্চলে সরে আসে। ফলে কি হয় না, এর ফলে ডিম্বাশয়ের যে অংশটি বাইরের দিকে স্ফীত হয় ও প্রসারিত হয় একে বলা হয় স্টিগমা। ওই অংশে ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াম সময়েত বিদীর্ণ হয়ে যায়। তার ফলে কি হয়, গ্রাফিয়ান ফলিকলের মধ্যস্থ
অপরিণত ডিম্বাণু স্ত্রী দেহে উদর গহ্বরে মুক্ত হয়। এই ঘটনাকে ডিম্বাণু নিঃসরণ বা অভিউলেশন বলে। এটি LH এর নিয়ন্ত্রণাধীনে সংগঠিত হয়। তাই প্রত্যেক রজত চক্রে একটি অপরিণত ডিম্বাণু নিঃসরণ ঘটে। আর ওভিউলেশনের ফলে নির্গত অপরিণত ডিম্বাণু 1-2 দিনের মধ্যেই ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করে। তারপরে কি, জরায়ুর পরিবর্তন। জরায়ুর কি পরিবর্তন দেখা যায়? এই দশায় জরায়ুর প্রাচীর গাত্রে এন্ডোমেট্রিয়াম স্তরে বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, যেহেতু এটা কিসে হচ্ছে, ম্যাক্সিমাম কাজটা ডিম্বাশয় থেকেই নিঃসরণ ঘটছে তাই। এরপর কি দেখবো, লুটিয়াল দশা বা সিক্রেটরি দশা বা প্রাক রজস্রাবীয় দশা। এটা কি না, এই রজত চক্রের 15 থেকে 17তম, তাহলে ওভিউলেটরি দশাটা কোথায় হলো, কোন দিনে? 14তম দিনে। এই যে 1 থেকে 28তম দিনের মধ্যে 14তম দিনে কিন্তু ওভিউলেশন ঘটছে, ওভিউলেটরি দশাটা ঘটছে। এরপর প্রাক রজস্রাবীয় দশা, যেটা কিনা রজত চক্রের 15 থেকে 17তম দিন থেকে 28তম দিন পর্যন্ত প্রায় 14 থেকে 12 দিন ব্যাপী স্থায়ী হয়। এই দশায় ডিম্বাশয়ের কি পরিবর্তন হয় না, LH এর নিয়ন্ত্রণাধীনে বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকল থেকে কর্পাস লিউটিয়াম গঠিত হয়। আর মেমব্রেনা গ্রনিলোসার কোষগুলো দ্রুত বিভাজিত হয়ে ভিতরের ফাঁকা অঞ্চলকে পূর্ণ করে। কোষগুলো আকারে বৃদ্ধি পায়, কোষগুলোর মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, আর কোষগুলোর সাইটোপ্লাজমে লিউটিন নামক হলদে রঙ্গক কণিকা দেখা যায়। রজত চক্রের 19তম দিনে কর্পাস লিউটিয়াম সংখ্যা বৃদ্ধি পায় ও সেটি 27তম দিন পর্যন্ত সেভাবেই থাকে। আর কি হয় না, LH এর প্রভাবে কার্যকরী কর্পাস লিউটিয়াম থেকে প্রধানত প্রোজেস্টেরন ও স্বল্পমাত্রা ইস্ট্রোজেন ও ইনহিবিন নামক হরমোন খরিত হয়। নিষেক সংঘটিত না হলে, মানে যদি শুক্রাণুর সাথে তার ফার্টিলাইজেশন না হয়, তাহলে রক্তে প্রোজেস্টেরনের উচ্চমাত্রা ও ইনহিবিন অগ্রপিটুইটারি থেকে LH এর ক্ষরণ মাত্রা হ্রাস পায়। এর ফলে লুটিয়াল দশায় শেষের দিকে, অর্থাৎ রজত চক্রের 28তম দিন থেকে কর্পাস লিউটিয়াম ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। এটি প্রথমে কর্পাস অ্যালবিকেনাসে পরিণত হয়, তারপর কর্পাস ফাইব্রোসামে রূপান্তরিত ঘটে, ডিম্বাশয়ের স্ট্রোমা অংশে মিশে যায়। আর জরায়ুর কি পরিবর্তন ঘটে না, জরায়ুর পরিবর্তন ঘটে LH ও কর্পাস লিউটিয়াম নিঃসৃত প্রোজেস্টেরনের প্রভাবে জরায়ুর অন্তঃপ্রাচীর গাত্রে অবস্থিত এন্ডোমেট্রিয়াম স্তরের বৃদ্ধি ঘটে। এইটি ক্রমশ পুরু ও গ্রন্থিময় হয়। এর ফলে ক্ষরিত এন্ডোমেট্রিয়াম স্তরটি কি হয় না, 5 থেকে 6 মিলিমিটার পুরু হয়। নিষেক সংগঠিত হলে এই অবস্থায় এন্ডোমেট্রিয়াম স্তরটি নিষিক্ত ডিম্বাণুতে পতিত হওয়ার উপযোগী হয়, আর এই এন্ডোমেট্রিয়ামে অমরা গঠিত হয়। নিষেক না ঘটলে পরবর্তী রজত চক্র এরপর থেকে আবার শুরু হয়ে যায়। তো এটাই হচ্ছে রজত চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। কিছু কিছু আমি তোমাদেরকে জিনিস এখানে নোট করে দিই, যে মেনার্কি কাকে বলছে না, কোনো স্ত্রী লোকের জীবনকালে প্রথম যে ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেলটা ঘটছে তাকেই বলা হচ্ছে, মানে সেটা কত বছর বয়সে, 10 থেকে 14 বছরের মধ্যে যেটা ঘটছে বয়ঃসন্ধিকালে, তাকেই বলা হচ্ছে মেনার্কি। আর মেনোপজ কাকে বলে না, স্ত্রীদের জীবনকালে রজত চক্র বন্ধ হওয়ার যে সময়টা, মানে লাস্ট যেটা হচ্ছে সেটা কত, মানে 45 থেকে 55 বছর বয়সে, তাকে বলা হচ্ছে মেনোপজ। আর মেনোরিয়া কি, মানে স্বাভাবিক রজস্রাব সংগঠিত হলে তাকে বলা হচ্ছে মেনোরিয়া। আর অ্যামেনোরিয়া কি, মানে স্ত্রীদের যৌন জীবনকালে রজস্রাব যদি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে অ্যামেনোরিয়া। আর ডিসমেনোরিয়া কি, যদি রজস্রাবের সময় প্রচন্ড যন্ত্রণা হয় তাকে বলা হয় ডিসমেনোরিয়া। আর ম্যানোমেট্রোরেজিয়া কি, এটা হচ্ছে মানে কোনো মহিলার রজত চক্র যদি অনিয়মিত হয় তাহলে অত্যাধিক রজস্রাব ঘটে, তখন তাকে বলা হয় মেনোমেট্রোরেজিয়া। এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট নোট যেগুলো জানিয়ে দিলাম। তো এটা হচ্ছে টোটাল রজত চক্র বা রজস্রাব যাই বলতে পারো, মেনস্ট্রুয়াল সাইকেলের পুরো দশা। এতগুলো দশা আমরা দেখতে পাই এবং এই পরিবর্তনগুলো ঘটে। এরপর আমরা কি দেখবো না, এরপর আমরা পড়বো নিষেক, ব্লাস্টোসিস গঠন, তার ভ্রূণের পরিস্ফুরণ আর রোপণ, এইসব জিনিসগুলো এরপর আমরা পড়বো। তো প্রথমে কি
না একটা পরিণত স্ত্রী দেহে ডিম্বাশয় থেকে গৌণ উসাইট ওভিউলেশন প্রক্রিয়ায় উদর গহ্বরে মুক্ত হয়। যৌন মিলনের ফলে শুক্রাণু স্ত্রী জননতন্ত্রে প্রবেশ করে। এর ফলে একটি শুক্রাণু ও একটি ডিম্বাণু মিলিত হয়ে ভ্রূণাণু বা জাইগোট উৎপন্ন করে, যা বিভিন্ন পর্যায়ের মাধ্যমে ব্লাস্টোসিস্টে পরিণত হয়। এরপর কি না ব্লাস্টোসিস্ট জরায়ুর অন্তর্প্রাচীর গাত্রে এন্ডোমেট্রিয়াম স্তরে প্রথিত হয় বা রোপিত হয় এবং পরিস্ফুরণের মাধ্যমে ভ্রূণ গঠন করে। তো প্রথমে কি পড়বো? প্রথমে পড়বো নিষেক। নিষেক কাকে বলে? না যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটি সামগ্রিকভাবে সচল হ্যাপ্লয়েড পুংগ্যামেট বা শুক্রাণু একটি হ্যাপ্লয়েড স্ত্রীগ্যামেট বা ডিম্বাণুর মিলনের ফলে ডিপ্লয়েড ভ্রূণাণু বা জাইগোট উৎপন্ন করে, তাকে বলে নিষেক। এই নিষেকের ঘটনাস্থলটা কোথায়? সংঘটন স্থলটা না স্ত্রী জননতন্ত্রের অন্তর্গত ডিম্বনালী বা ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে। তোমাদেরকে অনেকবার বলেছি কোথায় নিষেক ঘটে বা ফার্টিলাইজ হয়। ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে নিষেক ঘটে। নিষেকের সময়কাল কখন? না নিষেকের সময়কাল সাধারণত পরিণত স্ত্রী দেহে স্বাভাবিক রজতচক্রের 12 থেকে 18তম দিনের মধ্যে নিষেকের সম্ভাবনা সব থেকে বেশি থাকে, হাই চান্স থাকে। রজতচক্রের 1 থেকে 8 দিনের মধ্যে ডিম্বাণুর নিষিক্তকরণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর স্ত্রী জননতন্ত্রে প্রবিষ্ট শুক্রাণু 3 দিন পর্যন্তই বেঁচে থাকতে পারে, কিন্তু প্রথম 6 থেকে 17 ঘন্টা নিষিক্তকরণের ক্ষমতা বজায় রাখে। আর ওভিউলেশনের পর মুক্ত গৌণ উসাইটটি প্রায় 72 ঘন্টা বেঁচে থাকতে পারে, তবে তার নিষিক্ত হওয়ার ক্ষমতা কতক্ষণ? না 24 ঘন্টা। তো সেই জন্য মেনলি 12 থেকে 18তম দিনের মধ্যে নিষিক্ত হওয়ার ক্ষমতাটা সব থেকে বেশি হাই চান্স থাকে। এরপর আমরা কি নিষেকের পদ্ধতিগুলো জেনে নেব। নিষেকের পদ্ধতিগুলো কিন্তু মাস্ট বি খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে শুনবে এবং বুঝবে। নিষেকের পদ্ধতি প্রথমে কি রয়েছে? ফ্যালোপিয়ান নালীতে গৌণ উসাইটের অবস্থান। এটা কি না ওভিউলেশনের প্রক্রিয়ার মাধ্যমে গৌণ উসাইট স্ত্রী দেহের ডিম্বাশয় থেকে উদর গহ্বরে মুক্ত হয়। ফ্যালোপিয়ান নালীর মুক্ত প্রান্তে অবস্থিত রয়েছে ফিম্ব্রি ও সিলিয়ারি সঞ্চালনের ফলে গৌণ উসাইটটি 12 থেকে 24 ঘন্টার মধ্যে এই নালীর অ্যাম্পুলা অংশে এসে উপস্থিত হয়, এখানে সাময়িকভাবে অবস্থান করে। এরপর কি ঘটে? না শুক্রাণুর নিষেকস্থলে আগমন। সেটা কিভাবে হয়? যৌন মিলনের সময়ের পূর্বে পুংদেহ থেকে বীর্য স্ত্রী দেহে সার্ভিক্সের কাছে অবস্থিত যোনিতে নিক্ষিপ্ত হয়। স্বাভাবিক পুরুষের প্রতি মিলিমিটারে বীর্যে কত পরিমাণ শুক্রাণু থাকে? 20 থেকে 100 মিলিয়ন। এদের মধ্যে কেবল একটি শুক্রাণুই নিষিক্ত হতে পারে, মানে নিষিক্ত হওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এরপর কি দেখবো? শুক্রাণুর নিষেক স্থলে আগমন তো দেখলাম, প্রবেশ দেখলাম, এরপরে আগমনটা দেখবো। প্রবেশটা আমরা পড়লাম, আমি একটু ভুল বলে দিয়েছি, প্রথমে আগমন বলেছি না, প্রথমে প্রবেশটা দেখলাম কি করে প্রবেশ করলো। এরপর দেখবো আগমন, কি করে আগমন ঘটছে। কি করে আগমন ঘটছে? না শুক্রাণুগুলি যোনি মধ্যস্থ তরলে ল্যাচকে আন্দোলিত করে সন্তরন্তর অবস্থায় ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করে এবং নিষেকস্থলে পৌঁছায়। জরায়ু ও ফ্যালোপিয়ান নালীর সংকোচনে প্রসারণশীলতা শুক্রাণু এই গমনে সাহায্য করে। এটি ঘটতে প্রায় কতক্ষণ সময় লাগে? 5 থেকে 6 ঘন্টা। আর শুক্রাণুর সঞ্চালনের গতিবেগ 1.5 to 3.0 mm/মিনিট। বুঝতে পারলে? এরপর পড়বো ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্যাপাসিটেশন আর অ্যাক্রোজোমের বিক্রিয়া, পলিস্পার্মি প্রতিরোধটাও ইম্পর্টেন্ট। এগুলো প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। ক্যাপাসিটেশনটা কি তাহলে? না ক্যাপাসিটেশন হচ্ছে ফ্যালোপিয়ান নালীতে সদ্য প্রবিষ্ট শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা থাকে না, কারণ এদের মস্তকের অ্যাক্রোজোম পর্দার বাইরে কোলেস্টেরল ও গ্লাইকোপ্রোটিনের একটা শক্ত আবরণ থাকে।
অর্থাৎ কি, প্রথমে যেটা পড়েছো যখন শুক্রাণুর গঠনে, তখন কি পড়েছিলাম না, শুক্রাণুর বাইরে তার মস্তক অংশে একটা ক্যাপ থাকে, অ্যাক্রোজোমাল ক্যাপ বলেছিলাম না। সেখানে কি অ্যাক্রোজোমের কোলেস্টেরল ও গ্লাইকোপ্রোটিনের একটা শক্ত আবরণ থাকে, যেটা কি করে না সেই অ্যাক্রোজোম থেকে কার্যকারী উৎসেচকগুলো বেরিয়ে আসতে দেয় না। ফলে কি ডিম্বনালী, জরায়ু ও যোনির প্রাচীর গাত্রে গ্রন্থিময় কোষগুলো থেকে এক প্রকার সান্দ্র তরল নিঃসৃত হয়। এটি অ্যাক্রোজোমের বাইরে কোলেস্টেরল ও গ্লাইকোপ্রোটিনকে প্রসারিত করে। এর ফলে শুক্রাণুগুলো নিষেকের জন্য সক্রিয় হয়ে ওঠে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে ক্যাপাসিটেশন। অর্থাৎ ক্যাপাসিটেশনে আমরা কি জানলাম মেনলি না, একটা ইনঅ্যাক্টিভ শুক্রাণু, ইনঅ্যাক্টিভ স্পার্ম অ্যাক্টিভ হওয়ার ঘটনা। অর্থাৎ ইনঅ্যাক্টিভ স্পার্ম অর্থাৎ তার মাথায় যেখানে অ্যাক্রোজোম ক্যাপ বসানো থাকে, যেটা একটা শক্ত আবরণ ঢাকা থাকে, সেটাকে একটা তরল করে গলিয়ে দিয়ে অ্যাক্টিভ করার যে ঘটনা, তাকেই আমরা বলছি ক্যাপাসিটেশন। এর ফলে কি হয় না, এর ফলে Ca2+ সহজে অ্যাক্রোজোম পর্দা ভেদ করে শুক্রাণুতে প্রবেশ করতে সাহায্য করে। এতে এই Ca2+ শুক্রাণুর লেজের সঞ্চালন মাত্রা বৃদ্ধি করে। ক্যাপাসিটেশন সংঘটিত হওয়ার জন্য প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো এই হলো ক্যাপাসিটেশন, আশা করি বুঝতে পেরেছো। এরপর কি করব, অ্যাক্রোজোম বিক্রিয়া। অ্যাক্রোজোম বিক্রিয়াটা কি না, ক্যাপাসিটেশনের মাধ্যমে সক্রিয়তা অর্জনকারী শুক্রাণুগুলো, মানে যেগুলো অ্যাক্টিভ স্পার্ম, অ্যাক্টিভ শুক্রাণু, সেগুলো গৌণ উসাইটের করোনা রেডিয়েটার সংস্পর্শে আসে। করোনা রেডিয়েটা কোন জায়গাটা তোমাদেরকে দেখিয়েছি এর আগের ডায়াগ্রামটায়। তো এই সময় শুক্রাণুর মস্তক অংশ অ্যাক্রোজোম থেকে হায়ালিউরোনিডেজ নামক উৎসেচক নিঃসৃত হয়। এই উৎসেচককে করোনা রেডিয়েটা কোষের স্তরগুলো বিনষ্ট করে ফেলে। তার ফলে কি হয় না, শুক্রাণু গৌণ উসাইটের যৌন পেলুসিডা স্তরের সংস্পর্শে আসে। এই যৌন পেলুসিডা স্তরে কি প্রোটিন থাকে, JP1, JP2, সেরকমই JP3 নামক কিছু গ্লাইকোপ্রোটিন নির্মিত শুক্রাণু গ্রাহক থাকে, JP3 রিসেপ্টর থাকে। এই কয়েকটি শুক্রাণু মস্তক JP3 গ্রাহকগুলির সাথে সংযুক্ত হয়। এরূপ সংযুক্তির ফলে শুক্রাণু অ্যাক্রোজোম উদ্দীপিত হয়। এর ফলে অ্যাক্রোজোম পর্দা বিদীর্ণ হয়ে যায়। এর মধ্যস্থ আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচকগুলি মুক্ত হয়ে যায়। এই উৎসেচকগুলি কি কি না, নিউরামিনিডেজ বা অ্যাক্রোসিন বা জোনালাইসিন ইত্যাদি। এই সমস্ত উৎসেচক ক্রিয়াশীলতায় জোনা পেলুসিডা স্তরের অংশবিশেষ পাচিত হয় এবং এই পথের মাধ্যমে একটি সক্ষম শুক্রাণুর মস্তক অংশ পেরিভাইটালাইন স্পেস অতিক্রম করে গৌণ উসাইটের ভাইটালাইন পর্দার সংস্পর্শে আসে। এই সময় ভাইটালাইন পর্দা ও উসাইটের সাইটোপ্লাজমে কিছু অংশ সম্মিলিতভাবে ফার্টিলাইজেশন কোণ গড়ে তোলে। এটি ডিম্বাণুর ভেতরে শুক্রাণুর প্রবেশে সাহায্য করে। স্পার্মের অ্যাক্রোজোম দ্বারা সংগঠিত এই ঘটনাকে বলা হয় অ্যাক্রোজোম বিক্রিয়া। অর্থাৎ অ্যাক্রোজোম বিক্রিয়ায় কি হলো না, একটা ক্যাপাসিটেশনে তো অ্যাক্টিভ হয়ে গেছিল, সেই অ্যাক্টিভ একটা স্পার্ম সেটা তার একটা ওভামে একটা ডিম্বাণুতে তার প্রবেশ করার জায়গাটা তৈরি করে নিল, প্রবেশের মুখ উৎপন্ন করে নিল। এরপর আমরা দেখব কর্টিক্যাল বিক্রিয়া বা পলিস্পার্মি প্রতিরোধ। এখানে কি বলছে না, এই পর্যায়ে মুখ্য উদ্দেশ্য হলো একটি ডিম্বাণুকে একটি শুক্রাণু দ্বারা নিষিক্ত করা। একে বলা হয় মনোস্পার্মি। মনোস্পার্মি তাহলে কি জানলাম না, একটা ডিম্বাণুই একটা শুক্রাণুকে নিষিক্ত করবে। ভালো করে মন দিয়ে বুঝবে কিন্তু। আর একটা এখানে কি পয়েন্ট বলে দিয়েছি যে পলিস্পার্মি প্রতিরোধ। পলিস্পার্মি তাহলে কাকে বলছি না, যখন একটি ডিম্বাণুকে একাধিক শুক্রাণু নিষিক্ত করতে চাইবে তখন তাকে পলিস্পার্মি বলছি। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই পলিস্পার্মিটাকে আটকাতে হবে, কারণ এটা তো সম্ভব নয় যে একটা ডিম্বাণুকে অনেকগুলো স্পার্ম এসে করে অ্যাটাক করবে, কখনোই নয়। কি হতে পারে, মনোস্পার্মি হতে পারে, আমাদেরকে মনোস্পার্মি ঘটাতে হবে। তাহলে কি না, কার্টিক্যাল বিক্রিয়ায় মানবদেহে পলিস্পার্মি প্রতিরোধ করে। এই কার্টিক্যাল বিক্রিয়াটা তাহলে কি করছে, পলিস্পার্মি প্রতিরোধ করছে। কোথায় না, সক্ষম শুক্রাণুর মস্তক অংশে ফার্টিলাইজেশন কোণের সংস্পর্শে এলে ভাইটালাইন পর্দার ডিপোলারাইজেশন ঘটে। তার ফলে অন্যান্য শুক্রাণুরা গৌণ উসাইটের প্রবেশে বাধা দেয়। এই ঘটনাকে কি বলে, পলিস্পার্মি দ্রুত প্রাথমিক প্রতিরোধ।
এই ডিপোলারাইজেশনের ফলে Ca2+ গৌণ ওসাইটের সাইটোপ্লাজমে প্রবেশ করে, আর Ca2+ উদ্দীপনায় সাইটোপ্লাজমের বহিঃস্তরে বর্তমান কার্টিক্যাল দানাগুলোর অন্তঃস্থ পর্দায় ভাইটেলাইন পর্দায় উন্মুক্ত হয়ে নিষেক পর্দা বা ফার্টিলাইজেশন মেমব্রেন গঠন করে। এর কার্টিক্যাল দানাগুলো থেকে কয়েকটি উৎসেচক নিঃসৃত হয়, পেরিভাইটেলাইন স্পেসে সঞ্চিত হয়। এই ঘটনাটাকেই বলা হচ্ছে কি কার্টিক্যাল বিক্রিয়া। এর ফলে কি হচ্ছে, এর ফলে জোনা পেলোসিটা দৃঢ় হয়ে ওঠে এবং নিষেকের পর্দার সঙ্গে যৌথভাবে একাধিক শুক্রাণু গৌণ ওসাইটে প্রবেশে প্রতিরোধ করে। এই ঘটনাকে বলছি পলিস্পার্মির মন্থর গৌণ প্রতিরোধ। তাহলে একটা আমরা দেখলাম পলিস্পার্মির দ্রুত প্রাথমিক প্রতিরোধ, আর একটা দেখলাম পলিস্পার্মির মন্থর গৌণ প্রতিরোধ। এই সময় ফার্টিলাইজেশন কোণগুলো বৃদ্ধি পেয়ে শুক্রাণুর মস্তক অংশকে ঘিরে ফেলে, ফলে শুক্রাণুর মস্তক গৌণ ওসাইটে সাইটোপ্লাজমের সংস্পর্শে আসে। এরপর শুক্রাণু কেবলমাত্র নিউক্লিয়াসটি সাইটোপ্লাজমে প্রবেশ করে এবং অন্যান্য যে কোষগুলো সেগুলো ভাইটেলাইন পর্দার বাইরে থেকে যায়। তো এটাই হচ্ছে কার্টিক্যাল বিক্রিয়া ও পলিস্পার্মি প্রতিরোধ। তো এখানে মেনলি আমরা কি দেখলাম, পলিস্পার্মি প্রতিরোধ যে বিক্রিয়াটা সেটা কার সাহায্যে হলো, কার্টিক্যাল বিক্রিয়ার সাহায্যে থ্রু দিয়ে। এরপর আমরা কি দেখবো, শুক্রাণু ও ডিম্বাণুর নিউক্লিয়াসে মিলন কিভাবে হচ্ছে না, শুক্রাণুর নিউক্লিয়াসটি গৌণ ওসাইটের সাইটোপ্লাজমে প্রবেশ করার পরে গৌণ ওসাইটের থেমে থাকা দ্বিতীয় মিওটিক বিভাজন সম্পূর্ণ হয়। অর্থাৎ কি, এতক্ষণ কোনো সেখানে কি হয়েছিল যে দ্বিতীয় মিওটিক হয়েছিল না। কারণ কেন হয়েছিল না, সেখানে শুক্রাণু এসে নিষিক্ত করেছিল না, তাই। কিন্তু এখানে যখন শুক্রাণু নিষিক্ত করছে তাহলে কি হচ্ছে, দ্বিতীয় মিওটিক বিভাজন শুরু হচ্ছে, সম্পূর্ণ হলো। এর ফলে গৌণ ওসাইট থেকে পরিণত ডিম্বাণু ও দ্বিতীয় পোলার বডি গঠিত হয়। শুক্রাণু ও ডিম্বাণুর নিউক্লিয়াস দুটি স্ফীত হয়ে যথাক্রমে কি করছে, পুং প্রোনিউক্লিয়াস ও স্ত্রী প্রোনিউক্লিয়াস গঠিত করছে। এদের নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয়, স্ত্রী প্রোনিউক্লিয়াস সেন্ট্রোজোমটি বিনষ্ট হয়ে যায় এবং পুং প্রোনিউক্লিয়াসের সেন্ট্রোজোম মাইটোটিক স্পিন্ডল গঠন করে। এই প্রোনিউক্লিয়াস দুটির ক্রোমোজোম এই স্পিন্ডলের সাথে যুক্ত হয়। এভাবে পুং প্রোনিউক্লিয়াস ও স্ত্রী প্রোনিউক্লিয়াস মিলিত হয়ে ক্যারিওগামি বা অ্যাম্ফিমিক্সিস বলে একে। এর ফলে ডিপ্লয়েড ভ্রূণাণু বা জাইগোট গঠিত হয়। তো আশা করি তোমাদের বুঝাতে পারলাম কি করে হলো এতগুলো পদ্ধতিগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যেভাবে আস্তে আস্তে তোমাদেরকে পুরোটা ভেঙে করে বুঝিয়েছি। এখানে আমি একটা এঁকেও দিয়েছি, এটা একটা স্ত্রী মানুষ, এটা একটা পুরুষ মানুষ, এখান থেকে একটা ডিম্বাণু গঠিত হচ্ছে, এখান থেকে শুক্রাণু। এবার এই ডিম্বাণু আর শুক্রাণু মিলে করে ফার্টিলাইজ হয়ে এখানে একটা গঠন করছে কি, জাইগোট। এবার এই জাইগোটটা থেকেই তৈরি হচ্ছে একটা ভ্রূণ। বুঝতে পেরেছ আই হোপ। এরপর আমরা কি দেখবো না, নিষেকের তাৎপর্য বা গুরুত্ব। নিষেকের তাৎপর্যগুলো কি কি, এক হচ্ছে ভ্রূণ গঠন। না, নিষেক প্রক্রিয়ায় একটি শুক্রাণু ও একটি ডিম্বাণু মিলনে উৎপন্ন জাইগোট থেকে এমব্রায়োজেনেসিসের মাধ্যমে ভ্রূণ গঠিত হয়। আর পলিস্পার্মিতে বাধা দান। মানব দেহে নিষেক প্রক্রিয়ায় বিভিন্ন ঘটনাবলী দ্বারা পলিস্পার্মিকে প্রতিরোধ করা হয়, যেটা করলাম এক্ষুনিকার কার্টিক্যাল বিক্রিয়ার মাধ্যমে। লিঙ্গ নির্ধারণ। নিষেকে অংশগ্রহণকারী শুক্রাণু এক্স ক্রোমোজোমে থাকলে উৎপন্ন জাইগোটটি থেকে কি হবে, কন্যা সন্তান, যেহেতু এক্স এক্স। আর যদি ওয়াই থাকে তাহলে কি হবে, পুত্র সন্তান। এরপর আরেকটা কি রয়েছে, ক্রোমোজোমের সংখ্যার নির্দিষ্টতা। নিষেকের প্রক্রিয়ার সংগঠিত হওয়ার দরুন বংশ পরম্পরায় অপত্য সন্তানের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। অর্থাৎ কি, 2n = 46 এটা নির্দিষ্ট থাকে। আর কি দেখা যায়, জিনগত প্রকরণ। জিনগত প্রকরণ কি না, শুক্রাণু ও ডিম্বাণুতে উপস্থিত ক্রোমোজোমগুলি যথাক্রমে পিতা ও মাতার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বহনকারী জিন সংবলিত হয়, ফলে সৃষ্ট জাইগোটে পৃথক পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন জিনের আগমন ঘটতে পারে। তা অপত্য জীবে জিনগত প্রকরণ সৃষ্টি হতে পারে। তো এই হলো নিষেকের তাৎপর্য। আমরা নিষেকের তাৎপর্য পুরোটা কমপ্লিট করলাম। আশা করি পুরোটা তোমরা বুঝতে পেরেছো খুব ভালোভাবে। তো নেক্সট আমরা কি দেখবো
ব্লাস্টোসিস্ট পর্যন্ত বা ব্লাস্টোসিস্ট গঠন পর্যন্ত ভ্রূণের যে পরিস্ফুরণ। তো কি না, জাইগোট থেকে ব্লাস্টোসিস্ট গঠন পর্যন্ত ভ্রূণের পরিস্ফুরণে কি পর্যায়ে রয়েছে না, প্রথমেই রয়েছে জাইগোট থেকে মরুলা সৃষ্টি ও তার গঠন, তারপর মরুলার জরায়ুর অন্তস্থ গহ্বরে পরিবহন, এরপর রয়েছে ব্লাস্টুলেশন। তো এই তিনটি পর্যায়, এই তিনটি প্রক্রিয়ার শেষে উৎপন্ন ব্লাস্টুলা এরপরে এমব্রায়োজেনেসিস প্রক্রিয়ায় সম্পন্ন করে ও ভ্রূণ গঠন করে। তো প্রথমে কি পড়বো না, জাইগোট থেকে মরুলা সৃষ্টি ও তার গঠন। ক্লিভেজের মাধ্যমে মরুলা গঠন, যে প্রক্রিয়ায় স্ত্রীদেহে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট দ্রুত ও বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য ব্লাস্টোমিয়ার নামক কোষ উৎপন্ন করে, তাকেই বলা হচ্ছে ক্লিভেজ বা সেগমেন্টেশন। এর পদ্ধতিটা কেমন না, জাইগোট প্রথম ক্লিভেজের দরুন বিভক্ত হয়ে একটি দ্বিকোষীয় অবস্থার সৃষ্টি করে। এরূপ ক্লিভেজকে কি বলে, হলোব্লাস্টিক ক্লিভেজ। এটি সংঘটিত হতে পারে প্রায় হতে কতক্ষণ সময় লাগে, 30 ঘন্টা। এর ফলে সৃষ্ট অপত্য কোষগুলো ব্লাস্টোমিয়ার বলে, যে কোষগুলো সৃষ্টি হয় সেই কোষগুলোকে কি বলে, ব্লাস্টোমিয়ার। জাইগোটটি অ্যানিমেল ভেজিটেল মেরু বরাবর উলম্বভাবে বিভাজিত হয়ে প্রথমে ক্লিভেজ সম্পন্ন করে। প্রথম ক্লিভেজের ফলে সৃষ্ট ব্লাস্টোমিয়ার দুটি অসম প্রকৃতির হয়। এই ক্লিভেজকে অসম হলোব্লাস্টিক ক্লিভেজ বলে। উৎপন্ন বড় কোষটিকে ম্যাক্রোমিয়ার বলে ও ছোট কোষটিকে মাইক্রোমিয়ার বলে। প্রথম ম্যাক্রোমিয়ারটি প্রথম ক্লিভেজের সঙ্গে সমকোণে থেকে দ্বিতীয় ক্লিভেজ সম্পন্ন করে। এর ফলে মাইক্রোমিয়ারটিতে জাইগোট মেরু বরাবর উলম্বভাবে দ্বিতীয় ক্লিভেজ ঘটায়। আর দ্বিতীয় ক্লিভেজ সম্পূর্ণভাবে ঘটতে কতক্ষণ সময় লাগে, প্রায় 30 থেকে 40 ঘন্টা। এর ফলে 4টি কোষযুক্ত অবস্থা সৃষ্টি হয়। পরবর্তী ক্লিভেজগুলো সুনির্দিষ্ট পদ্ধতিতে একের পর এক চলতে থাকে। অবশেষে জাইগোটটি 16 থেকে 32টি ব্লাস্টোমিয়ারের সমন্বয়ে গঠিত মরুলা নামক কোষপুঞ্জে পরিণত হয়। ক্লিভেজের ফলে জাইগোটের সামগ্রিক আকার বিশেষ বৃদ্ধি পায় না, কিন্তু জাইগোটের অভ্যন্তরে ব্লাস্টোমিয়ারগুলো ক্রমশ সংখ্যা বৃদ্ধি করতে থাকে। ব্লাস্টোমিয়ারের আকার ক্রমশ ছোট হতে থাকে। ব্লাস্টোমিয়ারগুলোতে বিপাকীয় কার্যকারিতা ও অক্সিজেন শোষণ, ডিএনএ প্রতিলিপিকরণ বৃদ্ধি পায়। ব্লাস্টোমিয়ারগুলো জিনগত দিক থেকে নিষিক্ত ডিম্বাণুর সাদৃশ্য হয়। অর্থাৎ জাইগোট হলো, সেখান থেকে দ্বিকোষীয় অবস্থা হলো, তার থেকে 4 কোষীয় অবস্থা, তার থেকে মরুলা দশায় আসলো। এর তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে ক্লিভেজের মাধ্যমে জাইগোট বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য ব্লাস্টোমিয়ার সৃষ্টি করে। ক্লিভেজের ফলে সৃষ্ট ব্লাস্টোমিয়ারগুলো সংখ্যায় বৃদ্ধি পায়, কিন্তু আকারে জাইগোটের থেকে ছোট হওয়ায় এদের নিউক্লিয়াস সাইটোপ্লাজমীয় অনুপাতে বেড়ে যায়। এদের নিউক্লিওসাইটোপ্লাজম। ক্লিভেজের দরুন সৃষ্ট ব্লাস্টোমিয়ারগুলোতে পিতৃ ও মাতৃদেহে জিনগত বস্তুর সমবন্টন ঘটে, অর্থাৎ জিনগত দিক থেকে তারা একই হয়, সাদৃশ্য দেখা যায়। এরপর কি পড়বো না, মরুলা। মরুলা কি না, জাইগোট ক্লিভেজ পদ্ধতিতে বারবার বিভাজিত হওয়ার দরুন সৃষ্ট 16 থেকে 32টি ব্লাস্টোমিয়ার মালবেরির মতো যে নিরেট কোষপুঞ্জ গঠন করে তাকে বলা হচ্ছে মরুলা। এর গঠন ও স্থান সময় কি না, স্ত্রী দেহে ফ্যালোপিয়ান নালীতে অ্যাম্পুলার কাছাকাছি স্থানে মরুলা গঠিত হয়। সাধারণত নিষেক সংঘটিত হবার 2 থেকে 4 দিন মরুলা সংগঠন সম্পন্ন হয়, 4 দিনের মধ্যে। এর গঠনটা কিরকম না, মরুলা সাধারণত 16টি বা কখনো কখনো 32টি ব্লাস্টোমিয়ার দ্বারা গঠিত নিরেট কোষপুঞ্জ। এটি জোনা পেলুসিডা দ্বারা পরিবৃত্ত থাকে। প্রাথমিক অবস্থায় এর বাইরের দিকে করোনা রেডিয়েটাও থাকে। আর মরুলার কেন্দ্রীয় অংশে অবস্থিত মাইক্রোমিয়ারগুলো থেকে অন্তস্থ কোষপুঞ্জ বা ইনার সেল মাস ও পরিধিতে অবস্থিত মাইক্রোমিয়ারগুলো থেকে বহিস্থ কোষপুঞ্জ আউটার সেল মাস গঠিত হয়। মরুলার 8 কোষীয় অবস্থাতে কি হয়
না ব্লাস্টোমিয়ার গুলো ঘন সন্নিবিশিষ্ট হয়ে পরপর যুক্ত থাকে, একে বলা হয় কম্প্যাকশন। কম্প্যাকশন বলে। এই মরুলার কেবল বহিস্থ কোষপুঞ্জের ব্লাস্টোমিয়ার গুলো টাইট জাংশনের মাধ্যমে যুক্ত থাকে। এভাবে এরা ভ্রূণের চারপাশে একটি জাংশনের মাধ্যমে যুক্ত থাকে, আর এটা রক্ষণাত্মক আবরণী গঠন করে। এই মরুলার অন্তস্থ কোষপুঞ্জের ব্লাস্টোমিয়ার গুলো কেবল গ্যাপ জাংশন দেখা যায়, এই জাংশনের মধ্যেই ক্ষুদ্র অণু বা আয়ন চলাচল করতে পারে। তো এই হলো মরুলার গঠনের স্থান ও সময়। এরপর আমরা কি পড়বো না মরুলার জরায়ুর অন্তস্থ গহ্বরে পরিবহন। সেটা কি না মরুলা গঠিত হওয়ার পরে এটি ধীরে ধীরে পরিবাহিত হয়ে জরায়ুর অন্তস্থ গহ্বরে প্রবেশ করে। ফ্যালোপিয়ান নালীর প্রাচীর গাত্রে অবস্থিত আবরণী কলাস্তরে সিলিয়ার সঞ্চালন এবং পেশি ক্রমসংকোচনের ফলেই মরুলার এই পরিবহন সম্পন্ন হয়। সাধারণত নিষেক সংগঠিত হওয়ার তৃতীয় থেকে চতুর্থ দিনে মরুলা জরায়ু অন্তস্থে প্রবেশ করে। তো মরুলা জরায়ুর অন্তস্থ গহ্বরে পরিবহনটা বুঝতে পারলে, এরপর রয়েছে ব্লাস্টুলেশন ও ব্লাস্টুলার গঠন। ব্লাস্টুলেশন ও ব্লাস্টুলার গঠন এটা কি না মরুলা থেকে ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলা গঠিত হওয়ার পদ্ধতিকেই বলা হচ্ছে কি ব্লাস্টুলেশন। ব্লাস্টুলেশনের পদ্ধতিটা কিরকম তাহলে না ব্লাস্টুলেশনের পদ্ধতিটা হচ্ছে নিষেকের প্রায় 72 ঘন্টা পরে মরুলা জরায়ুর অন্তস্থ গহ্বরে প্রবেশ করে। মরুলার চারপাশে জোনা পেলুসিডা নামক আবরণ থাকে ও এর কোষগুলোকে বিভাজিত হতে থাকে। এই সময় জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের কোষগুলো দ্রুত বৃদ্ধি পায়, ফলে ওই স্তর ক্রমশ পুরু ও গ্রন্থিময় ও রক্তজালক সমৃদ্ধ হয় ও এর কোষগুলোতে অধিক মাত্রায় গ্লাইকোজেন, লিপিড দানা ইত্যাদি পুষ্টিদ্রব্য সঞ্চিত থাকে। এন্ডোমেট্রিয়াম স্তরের কোষগুলো থেকে পুষ্টিদ্রব্য সমৃদ্ধ এক প্রকার তরল নিঃসৃত হয়, যাকে কি বলে ইউটেরাইন মিল্ক বলে। জরায়ুর অন্তস্থ গহ্বর থেকে ইউটেরাইন মিল্ক জোনা পেলুসিডা স্তর ভেদ করে মরুলা কোষপুঞ্জের কোষগুলোর অন্তর্বর্তী ফাঁকে জমা হয়। পরিশেষে এরা মিলিত হয়ে মরুলার কেন্দ্রে একটি তরল পদার্থপূর্ণ গহ্বর সৃষ্টি করে, যাকে বলা হয় ব্লাস্টোসিল সেগমেন্টেশন ক্যাভিটি। এই গহ্বর সৃষ্টি হলে মরুলাকে ব্লাস্টোসিস্ট হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ এই যে এই গহ্বরটা সৃষ্টি হচ্ছে তখনই কি বলছে মরুলাকে ব্লাস্টোসিস্ট বলছে। এরপর কি করব ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলা। জাইগোট থেকে সৃষ্ট মরুলা নামক নিরেট কোষপুঞ্জে তরল পদার্থপূর্ণ গহ্বর সৃষ্টির ফলে ব্লাস্টোমিয়ার গুলো বহিস্থ ট্রোফোব্লাস্ট ও অন্তস্থ এমব্রায়োব্লাস্ট রূপে বিন্যস্ত হয়ে যে ভ্রূণীয় সংগঠন সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলা। এর কি কি গঠনের স্থান ও সময় না পরিণত স্ত্রী দেহের জরায়ুর অন্তস্থ প্রকোষ্ঠে মরুলা থেকে ব্লাস্টোসিস্ট সৃষ্টি হয়, আর সাধারণত নিষেক সংগঠিত হওয়ার 4 থেকে 6 দিনের মধ্যে মরুলা ব্লাস্টোসিস্টে পরিণত হয়। এর গঠনটা কিরকম না ব্লাস্টুলেশন পদ্ধতিতে ব্লাস্টুলার অভ্যন্তরে তরলপূর্ণ গহ্বর সৃষ্টি হয়, যাকে বলে ব্লাস্টোসিল। এই ব্লাস্টোসিল গহ্বর সৃষ্টি হওয়ায় ব্লাস্টোমিয়ারগুলি দুটি স্তরে বিভক্ত হয়। একটা হচ্ছে বহিস্থ ট্রফোব্লাস্ট, একটা হচ্ছে বহিস্থ ট্রফোব্লাস্ট বা ট্রফোএক্টোডার্ম, আর একটা বাইরের দিকের কোষগুলি অর্থাৎ ম্যাক্রোমিয়ার ধীরে ধীরে চ্যাপ্টা আকৃতির হয়। এদের প্রান্তীয় অংশগুলো পরস্পর যুক্ত হয়ে ব্লাস্টুলার পরিধিতে একটি কোষাস্তরের আবরণ তৈরি করে, একে বলা হচ্ছে ট্রফোব্লাস্ট। আর একটা কি অন্তস্থ এমব্রায়োব্লাস্ট। এটা কি না ব্লাস্টুলার অন্তস্থ কোষপুঞ্জ অর্থাৎ মাইক্রোমিয়ার ব্লাস্টোসিল গঠিত হওয়ার এক পাশে সরে গিয়ে উপকেন্দ্রিকভাবে অবস্থান করে। এই কোষ সমষ্টি থেকে ভ্রূণ গঠিত হয় বলেই একে বলা হচ্ছে এমব্রায়োব্লাস্ট বা এমব্রায়োনাল নল। ব্লাস্টোসিস্টের যে প্রান্তে এমব্রায়োব্লাস্ট ট্রফোব্লাস্ট সংলগ্ন থাকে সেই প্রান্তটিকে বলা হচ্ছে ভ্রূণজ মেরু বা এমব্রায়োনিক পোল। তার বিপরীত প্রান্তকে কি বলা হচ্ছে অ্যাব এমব্রায়োনিক পোল। এর গুরুত্বটা কি গঠন জানলাম, এরপর দেখবো এর গুরুত্ব কি না জাইগোট থেকে সৃষ্ট মরুলা জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে ততক্ষণ রোপিত হতে পারে না যতক্ষণ না একটি ব্লাস্টুলেশন
ব্লাস্টোলেশনের মাধ্যমে ব্লাস্টোসিস্টে পরিণত হয়। ব্লাস্টোসিস্টের এমব্রায়োনিক পোল এন্ডোমেট্রিয়ামের স্তরে রোপিত হয়। আর ব্লাস্টোসিস্টের ব্লাস্টোসিলে যে তরল পদার্থ থাকে তাতে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, শর্করা, আয়ন বৃদ্ধি উপাদান প্রভৃতি পুষ্টিদ্রব্য থাকে। ট্রফোব্লাস্ট কোষ থেকে এই তরল নিঃসৃত হয়। এই তরল ভ্রূণের কোষগুলোকে পুষ্টিদ্রব্য সরবরাহ করে। ব্লাস্টোসিস্টে স্টেম সেল বর্তমান, যা থেকে পরিস্ফুরণের মাধ্যমে যে কোনো ধরনের কলা বা অঙ্গ তৈরি হতে পারে। ব্লাস্টুলেশনের ফলে উৎপন্ন ব্লাস্টুলার এমব্রায়োব্লাস্টের কোষপুঞ্জ থেকে ভ্রূণ গঠিত হয়। আর ব্লাস্টোসিস্টের ট্রফোব্লাস্টের কোষ থেকে পরবর্তী সময়ে ভ্রূণের চারপাশে বাহ্যিক ভ্রূণীয় পর্দা যেমন অ্যামোনিয়ন, কোরিয়ন ইত্যাদি গঠিত হয়। এগুলি ভ্রূণকে বাহ্যিক আঘাত থেকে ও শুষ্কতা থেকে রক্ষা করতে সাহায্য করে। আর ব্লাস্টোসিস্টের ট্রফোব্লাস্টের স্তরের কোষসমূহে থেকে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন নামক হরমোন নিঃসৃত হয়। এটি কর্পাস লিউটিয়ামের নিষ্ক্রিয়তা বজায় রাখে, তা থেকে প্রোজেস্টেরন ক্ষরণ উদ্দীপিত করে, যা প্রোজেস্টেরন ব্লাস্টোসিস্টকে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হতে সাহায্য করে। তো এই হলো ব্লাস্টুলেশন ও ব্লাস্টুলার গঠন। এরপর আরেকটা যেটা লাস্ট পয়েন্ট রয়েছে, ইমপ্লান্টেশন বা ভ্রূণের রোপণ, সেটা কি জানবো? সেটা কি না, যে পদ্ধতিতে মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের জাইগোট থেকে সৃষ্ট ব্লাস্টোসিস্ট পরিণত স্ত্রীদেহের জরায়ুর অন্তর্প্রাচীর গাত্রের এন্ডোমেট্রিয়াম স্তরে সংযুক্ত হয়ে ধীরে ধীরে রোপিত হয় বা প্রথিত হয়, তাকেই বলা হচ্ছে রোপণ বা ইমপ্লান্টেশন। এর সময়কালটা কতক্ষণ না, নিষেক সংগঠিত হওয়ার 7ম দিনে ব্লাস্টোসিস্ট জরায়ুর প্রাচীর গাত্রের এন্ডোমেট্রিয়াম স্তরে প্রথিত হতে শুরু করে। নিষেকের 10ম থেকে 12 দিনে এই রোপণ সম্পূর্ণ হয়। সুতরাং ইমপ্লান্টেশন 3 দিন থেকে 5 দিন ধরে চলে। ভ্রূণ রোপণের স্থান কোথায় না, সাধারণত পরিণত স্ত্রী দেহে জরায়ুর ফান্ডাস অংশে, অর্থাৎ যে বডি যে অংশটা, সেখানেই জরায়ুর প্রাচীর গাত্রের এন্ডোমেট্রিয়ামে ভ্রূণ প্রথিত হয়। ইমপ্লান্টেশনের পদ্ধতিটা কি, তার পর্যায়সমূহগুলো যে এমব্রায়োর পরিস্ফুরণের ব্লাস্টুলেশনের শেষের দিকে ব্লাস্টোসিস্ট জরায়ুর অন্তস্থ গহ্বরে ভাসমান অবস্থায় থাকাকালীন এর জোনা পেলুসিডা স্তরটি অবলুপ্ত হয়। এই সময় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের অভাবে এন্ডোমেট্রিয়াম স্তরের কোষগুলো সংখ্যায় বৃদ্ধি পায়। সেটি ক্রমশ পুরু, রক্তজালক সমৃদ্ধ ও গ্রন্থিময় হয়ে রোপিত হওয়ার উপযোগী হয়। আর নিষেকের পরের 7ম দিনে ব্লাস্টোসিস্ট যখন রোপিত হওয়ার জন্য তৈরি হয়, তখন সেই বহিস্থ তল এন্ডোমেট্রিয়াম স্তর উভয় অধিক মাত্রায় সেল অ্যাডহেশন মলিকিউল গঠনের মাধ্যমে আঠালো হয়। এরপর কি না, ব্লাস্টোসিস্টের এমব্রায়োব্লাস্টের এমব্রায়োনিক পোল এন্ডোমেট্রিয়ামের প্রাচীর গাত্রের সংস্পর্শে আসে। অর্থাৎ কি হয় না, প্রকৃতপক্ষে এরপর রোপণ শুরু হয়। অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের সংস্পর্শে আসার পরে ব্লাস্টোমিয়ারের ট্রফোব্লাস্ট স্তরের কোষগুলো কি হয়, এমব্রোব্লাস্টের কাছাকাছি এসে 2টি স্তরে বিভক্ত হয়ে যায়। এক ভিতরের দিকের স্তরটিকে বলা হচ্ছে কি সাইটোট্রফোব্লাস্ট ও বাইরের দিকের স্তরটিকে বলা হচ্ছে সিনসাইটোট্রফোব্লাস্ট। সিনসাইটোট্রফোব্লাস্টের কোষগুলো থেকে প্রোটিওলাইটিক উৎসেচক নিঃসৃত হচ্ছে। এর প্রভাবে এন্ডোমেট্রিয়াম স্তরের কিছু কিছু কোষ পাচিত হয়। ওই অংশ দিয়ে সিনসাইট্রিওট্রফোব্লাস্ট এন্ডোমেট্রিয়াম স্তরের আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে। এর ফলে সেখান থেকে প্রবেশ করে, যার ফলে জরায়ু গাত্রে ব্লাস্টোসিস্ট রোপিত হয়। এরপর ব্লাস্টোসিস্টটি গ্ল্যাস্টুলেশনের মাধ্যমে গ্ল্যাস্টুলাতে পরিণত হয়। এই সময় গ্ল্যাস্টুলাতে দ্বিতীয় জার্ম ডিস্ক, অ্যামনিওটিক গহ্বর ও তারপরে কুসুমথলি কোরিয়নিক গহ্বর গঠিত হয়। প্রবিষ্ট ট্রফোব্লাস্টের দ্বারা উদ্দীপিত জরায়ুর এন্ডোমেট্রিয়াম কোষের স্তরগুলিতে অধিক মাত্রায় রক্তজালক সৃষ্টি হয় ও পুষ্টিদ্রব্য সঞ্চয়ের মাত্রা বৃদ্ধি পায়। ভ্রূণ রোপিত হওয়ার স্থানে এন্ডোমেট্রিয়ামের কোষগুলো রূপান্তরিত হয়ে ডেসিডুয়াতে পরিণত হয়। নিষেকের পরবর্তী 10ম থেকে 12 দিনে রোপণ সম্পূর্ণ হয়।
এরপর এন্ডোমেট্রিয়ামের যে অংশের পাচনের মাধ্যমে রোপণ ঘটেছে সেই অংশ বাইরের দিক থেকে ফাইব্রিন প্লাগ দ্বারা বন্ধ হয়ে যায়। পরে এই প্লাগের জায়গায় আবরণী কলাস্তর গঠিত হয়। যতক্ষণ না অমরা গঠিত হয় ততক্ষণ ট্রোফোব্লাস্ট সংলগ্ন ডেসিডুয়াল কোষগুলো থেকে ভ্রূণের জন্য প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য শক্তির সরবরাহ ঘটে। তো এটাই হচ্ছে ইমপ্লান্টেশন। তো আজ আমরা অনেকটা কভার করে নিলাম, টোটাল ইমপ্লান্টেশন অবধি কভার করে নিলাম। আজ এত দূরই থাকবে। নেক্সট ডেটে আমরা ওই প্রেগনেন্সি, প্লাসেন্টা ফরমেশন, তারপরে ল্যাকটেশন, পার্চুরেশন ইত্যাদি এইসব জিনিসগুলো যে কয়েকটা রয়েছে ওইগুলো করব। আর একটা ক্লাস করলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আশা করছি। তো হ্যাঁ, ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিয়ে যাও। আর ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঝটফট জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমাদের রোজের ক্লাসের ডিপিপি অ্যান্ড পিপিটি প্রোভাইড করা হয়। তো আজকের ক্লাসটা বাস এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। স্টে ব্লেসড।